অবশেষে আসলাম মেঘনা নদীর মাঝি পল্লীতে। এখানকার মাঝিদের জীবনচরণ, ঘরবাড়ি সবকিছু দেখাবো এই ভিডিওতে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এটা একদম মেঘনা নদীর বাঁধের সঙ্গে এই বাড়িটি, অর্থাৎ নদীর খুব কাছাকাছি বাড়িটি। এই বাড়িটি একটু দেখাই আপনাদের, একটু কথা বলি। সামনে আসেন ক্যামেরা নিয়ে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই বাড়িটা কার? আপনাদের বাড়ি? এখানে কি কোনো এই বর্ষার সময় বা জোয়ার আসলে কি কোনো সমস্যা হয়? সমস্যা আমাকে ফিরে 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 দেয়, মাটি ছুটি নিয়ে যায়। মানে সমুদ্রের ঢেউ এসে মাটিগুলো নিয়ে যায়। আর কোনো সমস্যা হয়? বৃষ্টি পানি পড়ে? না, বৃষ্টি পানি পড়ে না, তবে ওই ফিটা ফাটা অনেক ঘরে থাকতে সমস্যা হয়। আপনার কি জন্মস্থান এখানে বা স্থায়ী, মানে কি অন্য জায়গাতে উঠে আসছেন? অন্য জায়গাতে না, আইসি আজ 30 বছর। কি করেন মূলত, আপনার পেশাটা কি? আর এই ধরেন নৌকা টোকা যাই আর কি, শান্তি জাল। নৌকা টোকা চালান বা মাছ ধরেন, এগুলো আপনাদের পেশা। আমার পিছনে যে বাড়িটি দেখছেন, এই বাড়িতে 3জন লোকের বাস। বাড়ির অবস্থা দেখেছেন? আপনি হলে কি এই বাড়িতে থাকতে পারতেন? আমরা এখন এই বাড়ির ভিতরে ঢুকছি, যে তাদের ঘর বাড়ি কেমন, আমরা অনুমতি নিয়ে ঢুকছি, দেখাবো আপনাদের। এবং তাদের আমরা রুমে ঢুকলাম, একটু যদি দেখানো যায় সেভাবে, একটু আলোর ব্যবস্থা করে। হ্যাঁ, এই রুমে তারা থাকেন এবং এই রুমের মধ্যে পাক করেন, তাই না? এটা রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে? গরুর বট রান্না করছেন। আচ্ছা, এই হলো ঘর। আর নিচে মেঝেটা হলো মাটির, তাই না? মেঝে মাটির, চারিদিকে টিনের তৈরি। আর এই পাশে থাকার রুম কোনটা আপনাদের? এটা হলো থাকার রুম। একটু দেখাই, আসেন প্লিজ। আলো আছে, লাইট আছে? লাইট দি, হ্যাঁ একটু লাইট দি। ওকে, আমরা দেখেন এটা হলো থাকার রুম। এইটাই বেড না আপনাদের? এইটা হলো বেড। আর ওপরে এমনিতেই কাপড় দিয়ে রাখছে। আর ওপরে কি কাঠ, কাঠ না টিন? এটা কাঠ দিয়ে রাখছে। এই মূলত ঘর বাড়ি। এবং এখানে আরেকটা ঘর না, এটা বারান্দা। বারান্দার সঙ্গেও একটা খাট আছে দেখছি। আর এই পাশে এই অবস্থা। ও, এটা আঙ্গিনা ঘর, আর এটা হলো বারান্দা, হলো সামনেটা। আপনি যেরকম শহরে বাড়িতে থাকেন, আপনার বাড়িতে যত জিনিসপত্র থাকে তার কিছুই এই বাড়িতে নাই। শুধু একটা থাকার মতো একটা খাট, ব্যবহার্য টুকটাক কিছু জিনিস, এই নিয়ে এখানকার পরিবারগুলো সন্তুষ্টে বসবাস করছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝির কথা শুনেছেন, সেই গল্প দেখেছেন, পড়েছেন। আজকে আমি মেঘনা নদীর মাঝিদের কথা বলতেছি। এখানে বলা হয়ে থাকে, এই মেঘনা নদীর মাঝিদের কিছু না থাকলেও একটা করে মাছ ধরার নৌকা থাকে, আর সেই নৌকার উপরে আমি বসে আছি। আরেকটি তথ্য জানিয়ে দিই, এখানকার মাঝিদের জীবন, ঘর বাড়ি বলতে মাঝিদের বেশিরভাগ এই ঘরেতেই সময় কাটে। তারা সমুদ্রে বেশিরভাগ ক্ষেত্রেই এই নৌকা নিয়ে যায় মাছ ধরতে। এটাই হয়ে ওঠে তখন তাদের ঘর বাড়ি। আমি এখন মেঘনা নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে আছি, আর এই বাঁধের দুধারে বাস করে মেঘনা নদীর মাঝিরা। দেখেন আমার হাতের বাম পাশে একটি বাড়ি, যে বাড়ির যে অবস্থা, আমি হলে হয়তোবা এখানে থাকতে পারতাম না। তবে তাদের এই জায়গায় থেকে থেকেই অভ্যেস হয়ে গেছে। আপনার আমার বাড়ির চারপাশটা ইটের তৈরি প্রাচীর অথবা দেওয়াল থাকে, কিন্তু এই মেঘনা নদীর মাঝিদের বাড়ির ঘরের চারপাশটা তাদের ব্যবহারকৃত যে পুরনো জাল, সেইটাতে ঘেরানো থাকে। দেখুন কি সুন্দর করে তারা এখানে তাদের বাড়ির চারপাশটা প্রাচীর দিয়ে রেখেছে, তাদের এই মাছ ধরার জাল দিয়ে। বাঁধ থেকে কত নিচুতে তাদের বাড়িঘর, অর্থাৎ এই বাঁধের নিচে তারা এখানে বসবাস করে অনেক জীবনের ঝুঁকি নিয়ে। আমরা এখন নামছি একটু বাঁধ থেকে ভেতরের দিকে। দেখেন কত নিচের দিকে তারা থাকে, এবং এখানে যেটা দেখাবো, তাদের যে জীবন মানটা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে। এই যে আমার সামনে যে ঘাটটা দেখছেন, মূলত এই ঘাটেই তারা তাদের যে ব্যবহার্য যে কাপড় চোপড়, সেটা পরিষ্কার করেন। এবং তাদের এখানে সবচেয়ে বড় যে সংকট, সেটা হলো তাদের টিউবওয়েল সংকট। তাদের এখানে প্রত্যেকটা বাড়িতে কোনো টিউবওয়েল নেই, যার কারণে এই ঘাটই তাদের একমাত্র ভরসা। শুধুমাত্র কাপড় চোপড় সেটা না, এর সঙ্গে যে থালা বাসন, এবং আরও যেটা আমরা শুনেছি, এই পানি দিয়ে তারা মূলত তাদের গোসল, এবং সেটা সবচেয়ে বড় কথা, তারা এই পানি ব্যবহার করে তারা ভাত রান্না পর্যন্ত করে থাকেন। এই মেঘনা নদীর তীরে বসে আমাদের রফিক কাকা কি যেন একটা করছে, তার মুখ থেকে শুনি তিনি কি করছেন এখানে। আসলে কি করছেন এখানে কাকা? আমরা গোলদা ধরতেছি। সেটা আসলে বুঝিয়ে বলেন তো একটু। ফলা চিংড়ি মাছ যেটা আপনারা খাইতে আছেন 1200-1400 টাকা কেজি, ওইটাই আমরা ধরতেছি, ওইটা বাচ্চা ধরতেছি। এটা নিয়ে চাষ করবে, তারপর আপনারা তো কিনে খান বাজার থেকে। এটা তো আমরা ধরে এনতে ইয়া করি,
বেশি, আবার খামারে দেয়, খামারে বড় হলে এখান থেকে ধরিয়া তারপর নৌকা আসে বেশি। এই যে আপনারা শুধু কি এগুলোই করেন নাকি আরো বড় বড় মাছ ধরেন, যেমন ইলিশ থেকে শুরু করে অন্যান্য সামুদ্রিক মাছ? ইলিশ মাছ ধরতে যাবো এখন এরিথিয়া। আপনারা কি, নিজস্ব নৌকা আছে নাকি কোম্পানির নৌকাতে যান? নিজস্ব নৌকা আছে, কোম্পানি আছে, বছর কোম্পানির লগে ভাই আমরা ভিন্ন, নিজস্ব নৌকা নামাই নেই। আপনাদের দৈনিক কিরকম ইনকাম হয়? এটা মাছের উপর ভিত্তি। এটা মনে করেন আমি কইতার মধ্যে প্রতিদিনই আমার এত টাকা ভিত্তি আছে, এত টাকা ইনকাম আছে, এটা কইতার মধ্যে আরে কোনোদিন 200 টাকা, কোনোদিন 300 টাকা, কোনোদিন 500 টাকা, কোনোদিন দেখা গেছে 1000 টাকাও পাইতেছে, এটার কোনো ইয়া নেই। এই টাকা দিয়ে আপনাদের সংসার কেমন চলে? এই মোটামুটি। কয়েক বাড়ির পরে অনেক কষ্টে আমরা একটা টিউবওয়েল খুঁজে পেয়েছি। মূলত এই দুই বাঁধের পাশে যে মাঝিরা বাস করে প্রায় 40 থেকে 50টি ঘরের একটি মাত্র টিউবওয়েল, আর এই টিউবওয়েল দিয়ে তারা তাদের সারাদিনের যে কাজকর্ম সেটা এখান থেকেই তারা পানি সংগ্রহ করে নিয়ে যায়। এখানে 40-50টি মাঝি পরিবারের জন্য গড়ে উঠেছে এই বাঁধের দুপাশেই ছোট্ট একটি বাজার। আর এই বাজার থেকেই মূলত মাঝিরা তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেইগুলো ক্রয় করে থাকেন। কথা বলছিলাম রাশেদের সঙ্গে, তিনি এই মাঝিপল্লীর একজন শিক্ষার্থী। তিনি জানালেন এই আশেপাশে স্কুল কলেজ বিদ্যালয় না থাকার কারণে এই মাঝিপল্লীর শিশুরা এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া পরিবারের অভাব অনটনের কারণে এখানকার শিশুরা পড়াশোনা বাদ দিয়ে বাবার সঙ্গে নদীতে যান মাছ ধরতে। এর কারণে এখানকার শিশুদের পড়াশোনার মান একদম নেই বললেই চলে। চলে যাচ্ছি এই মেঘনা নদীর মাঝিপল্লী থেকে। তবে মাঝিদের যে দুরবস্থা এবং এখানকার শিশুরা যে শিক্ষা বঞ্চিত, এই দিকে সরকারের একটু নজর দিতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সোহানুর রহমান সোহান এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।